কঠোরতম সাজা হওয়া উচিত। একজন সমাজের কীট হিসাবে মনে করি, একজন মহিলা তার মুখ ঢেকে সে তার 5 বছরের ছেলেকে যেভাবে তুলে নিয়েছে তার গুন্ডারা বা সে তার ড্রাইভারের বিরুদ্ধে যে এলিগেশন এসেছে, এর কঠোর সাজা হওয়া উচিত। ও যেন জেল থেকে না বেরাতে পারে, এটাই বর্তমান সরকারের কাছে দাবি করি। রাস্তার নামকরণ চেঞ্জ না করে রাস্তাগুলো সঠিকভাবে করুক, এটাই চাই। একদিন থেকে তো নিয়োগ হয়নি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে 40% স্ট্রেংথ নিয়ে অফিস চলে। আমরা জানি তো কোনো কর্মচারী দেখা নাই, টেবিল ফাঁকা। তো এই 1 লক্ষ কর্মসংস্থান হলে স্কুলগুলোও বাঁচবে, আবার স্বাস্থ্য দপ্তরেও অনেক ডাক্তার নিয়োগ হলে সেটা হসপিটালগুলো আরো পরিষেবা মানুষ পাবে। তদন্তের আওতায় এনে তাদের গ্রেপ্তার করে যত তাড়াতাড়ি সম্ভব ট্রায়াল ফেস করে তাদের সাজা দেওয়া উচিত। ওসব করে গান গেয়ে কোনো লাভ নাই। ময়দানে হেরে এসে হাইকোর্ট যে এর আগেও তো নন্দীগ্রামে বলেছিল যে আমাকে জোর করে হারানো হয়েছে, লোডশেডিং করে হারানো হয়েছে। তা 5 বছরে উনি ক্ষমতায় থেকে সেই লোডশেডিংয়ে হারানোর ফল কেন, রেজাল্ট কেন করে আসতে পারেননি? তাহলে এখন আবার ভোটের দিনে যখন হারলেন তখন কোনো লিখিত অবজারভারকে বা ইলেকশন কমিশনের কাছে লিখিত অভিযোগ করলেন না, তারপরে কোর্টে যাচ্ছেন, যা হবার তাই হবে, আর কি হবে। 11 দফা দাবি মুখ্যমন্ত্রীর কাছে পেশ করেছি, দেখি না, সময় দিতে হবে বলেছে। ধীরে ধীরে আস্থা রাখছেন। হ্যাঁ, মুসলমানদের যতটুকু প্রয়োজন বা তাদের যে পিছিয়ে পড়া একটা জাতি, বাংলায় 15 বছরের সরকার তাদের জন্য মুখে বেশি কথা বলেছে, কাজে সেরকম করেনি। মাদ্রাসাগুলার সেইভাবে কোনো উন্নতি হয়নি, এমনকি একটা মাদ্রাসাগুলোতে মিড ডে মিলও চালু নেই। তো এই সরকার মাদ্রাসার ব্যাপারে অনেক তথ্য জোগাড় করছে, আগামী দিনে এনাদের পলিসি কি হবে দেখব, তারপরে সব নিয়ে কথা বলবো। কিছুটা সময় তো সরকারকে দিতেই হবে, 2 মাসও এখনো হয়নি। এই সরকারের শুরু থেকেই বিরোধী আসনে আছি মানে শুরু থেকেই সমালোচনা করব এটা না, গঠনমূলক বিরোধিতা করব, বিরোধী আসনে বসে যদি ভালো কাজ করে তার জন্য টেবিল চাপড়িয়ে সমর্থন করব। কিন্তু যদি একটা জাতিকে উপেক্ষা করে বা মুসলমান সম্প্রদায়কে পদে পদে হেনস্থা করার চেষ্টা করে, আমরা বিধানসভার ভেতরেও আওয়াজ উঠাবো, বিধানসভার বাইরেও আওয়াজ উঠাবো এই সরকারের বিরুদ্ধে। দাদা মুর্শিদাবাদে একাংশ আমরা জানি যে কৃষক এবং পরিযায়ী শ্রমিক প্রচুর রয়েছে মুর্শিদাবাদে, জানি এর জন্য ভাবা হলো, কি বলবেন? আংশিক ভাবা হয়েছে, আগামী দিনে সময় দিতে হবে। বারবার বলছি যে একটা সরকার সবে মাত্র শপথ নিয়েছে 9 জুন বা 9 মে শপথ নিয়েছে। আপনি কিছু পার্সোনালি আবেদন করেছেন দাদা? হ্যাঁ, অনেক 11 দফা দাবি মুখ্যমন্ত্রীর কাছে পেশ করেছি, দেখি না, সময় দিতে হবে বলেছে। ধীরে ধীরে আস্থা রাখছেন তো? হ্যাঁ, আমার নওদা বিধানসভায় একটা আধুনিক কোলেস্টেরল পেঁয়াজ সংরক্ষণ করার জন্য উনি বলেছেন, করে দেবো। আরো কিছু বললাম, রেজিনগর শিল্প তালুক নিয়ে বলেছি, তারপরে পলাশী সুগার মিল নিয়ে বলেছি। একটা রাস্তা হচ্ছে বহরমপুর থেকে রামনগর ঘাট 39 কিলোমিটার, এত জঘন্য অবস্থায় আছে। পূর্বতন পূর্তমন্ত্রী মলয় রায়কে বারবার বলেছিলাম, বিধানসভার ভিতরে মেনশন করেছিলাম, কিন্তু আজও হয়নি। আজও 1 ফুট 1.5 ফুট গর্ত দিয়ে আমাদের রাস্তায় গাড়ি নিয়ে চলাচল করতে হয়, বহরমপুর যাতায়াত করতে হয়। সেই সব রাস্তা যাতে অবিলম্বে এই রাস্তার নামকরণ চেঞ্জ না করে রাস্তাগুলো সঠিকভাবে করুক, এটাই চাই। কতটা আস্থা রাখছেন আপনি? আশা রাখছি যে হবে। তারা সরকারি কর্মচারীদের এতদিন মমতা ব্যানার্জি বলেছেন ঘেউ ঘেউ করবে না, তাদের দিয়ে ঘেউ ঘেউ করবে না বলেছে। এই সরকার তো 20% দিয়ে ঘোষণা করেছে, ইফেক্ট হবে আগামী অক্টোবর থেকে। এটা খুব ভালো, রাজ্য সরকারি কর্মচারীরা অনেক দিন থেকে বঞ্চিত ছিলেন। তো 18% ছিল, এটা 20% বাড়িয়ে 38 হলো। আর বোধহয় 10% কেন্দ্রীয় সরকারের হারে কম থাকলো। নিশ্চয়ই আগামী বাজেটে আরো কিছুটা। পাশাপাশি কর্মসংস্থানে বিশাল জোর দেওয়া হলো। হ্যাঁ, কর্মসংস্থান 1 লক্ষ কর্মসংস্থান নতুন নিয়োগ হবে বলেছে। 20,000 পুলিশে, 50,000 শিক্ষক, আদার্স পঞ্চায়েত থেকে শুরু করে সব ডিপার্টমেন্ট মিলে 1 লক্ষ কর্মসংস্থান হবে, এটা একটা ভালো দিক। সরকারের নিয়োগের ক্ষেত্রে দেখলাম অনেক দুর্নীতি, যেমন পুলিশের নিয়োগের ক্ষেত্রে অনেক দুর্নীতি কথা, কিন্তু এই সরকার আবার পুনরায় তাদেরকে নিয়োগ করছেন, এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন,
পরিকাঠামো তো সঙ্গে সঙ্গে সবকিছু চেঞ্জ করা যায় না। যে আমলারা বিগত সরকারের বিভিন্ন প্রিন্সিপাল সেক্রেটারি বিভিন্ন পদে বিলং করত, তাদের রাতারাতি সবাইকে চেঞ্জ করে সেই কোথায়, সেই স্টাফ কোথায়? কাজে আস্তে আস্তে সময় নিয়ে করবে। ওনাদেরকে আমি বলবো, আমরাও দেখবো যে সমস্ত আধিকারিকরা মানে দুর্নীতিতে ডুবেছিল, এখনো কিছু কিছু দপ্তরে তারা সেই টেবিল চেয়ার অলঙ্কৃত করে আছে, তাদের বিরুদ্ধে ভিজিলেন্স এবং অ্যান্টি করাপশন দপ্তরে অভিযোগ করব যে যারা যারা বিগত সরকারের আমলে অনেক দুর্নীতি করেছে, তারা এখন এই সরকারের আমলাতেই বসে আছে, চেয়ারে বসে আছে, তাদের বিরুদ্ধে অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট এবং ভিজিলেন্স ডিপার্টমেন্টে আমি আমার নলেজে যারা যারা দুর্নীতিগ্রস্ত আছে তাদের বিরুদ্ধে অ্যান্টি করাপশন এবং ভিজিলেন্সের কাছে অভিযোগ করব। নিশ্চয়ই এই সরকার তৎপর হবে এবং তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদের ব্যবস্থা নেবে। এতদিন বিরোধী ওনারা তো এটা বলেছে যে এই যে যোগা দিবস, এটা তো বলেছে ন্যাশনাল প্রোগ্রাম, শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে না, উনি আরো কয়েকটি রাষ্ট্র নাকি এটা করছেন। তাহলে সেখানে তো ন্যাশনাল পতাকাটা থাকাটা বাঞ্ছনীয় ছিল বা আবশ্যিক ছিল। কেউ যদি না রাখে তার জন্য কেন্দ্রে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছিল, কিন্তু এবার আপনারা দেখলাম আপনাকেও আপনার সঙ্গে ভালো পোস্ট মেরে মুখ্যমন্ত্রী বানিয়ে দিলেন। কি বলবেন? না, আমি তো এটা খুবই ভালো লাগছে যে আমরা আমাদের নিজেদের শাসক দলের বেঞ্চে বসেও আমাদের কোনো বলার অধিকার ছিল না, আমাদেরকে কোনো স্কোপ দেওয়া হতো না। ওখানকার যিনি চিফ হুইপ, ওনাকে যিনি পরিষদীয় মন্ত্রী, তারা খেয়াল খুশি মতো আমাদের কোনো জিজ্ঞাসা করতো না, বলবো কি বলবো না, কোনো সাবজেক্টে অংশগ্রহণ করব কি করবো না, কিছুই করতো না। কিন্তু এখন বর্তমান মুখ্যমন্ত্রী বিরোধীদের একটা প্যাসেজ দিচ্ছেন বা টাইম সমানভাবে দিচ্ছেন। আমরা নিশ্চয়ই স্পিকার সাহেবের কাছে সেই বলার যেটুকু সময় পাবো, আমরা আমাদের বিধানসভার নিজের ক্ষেত্র নিয়ে বা জেলা নিয়ে বা কোনো ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই বিধানসভার ডেকোরাম মেনে আমরা সেই সবগুলো মুখ্যমন্ত্রী বা তথা সাবজেক্টের ডিপার্টমেন্টের যেসব দপ্তরের মন্ত্রী তাদের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখবো।